আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো তোমরা যারা এসএসসি দাখিল 2026-এর পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বের সঠিক রূপ, তাই না? ভার্বটাকে কিভাবে আমরা সঠিক রূপে ব্যবহার করব সেটি আমরা আজকের ক্লাসে শিখব। তো রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, তোমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস পড়েছো বইয়ে, কিন্তু তোমাদের কি থাকে না, এই রুলসগুলো মনে থাকে না। তো এই রুলসগুলো কি করতে হবে? মনে করার জন্য তোমাদেরকে বারবার পড়তে হবে। আমি তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে এসেছি। দেখো, এখানে রাইট ফর্ম অফ ভার্ব এটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদের কাছে রাইট ফর্ম অফ ভার্বস এটা তিনটা বিষয়ের সংমিশ্রণে গঠিত হয়। ভার্বের যে সঠিক রূপ এটি হবে তিনটি বিষয়ের সংমিশ্রণে। এই তিনটি বিষয়টি কি? তিনটি বিষয়ের একটি হলো এর সাথে একটি হলো, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব এটা আমাদেরকে করতে হয় কি দিয়ে? একটি হলো টেন্স, অর্থাৎ টেন্স যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত রাখতে পারি তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটি সহজে হয়ে যায়। তাহলে টেন্স আমাদেরকে জানতে হবে, টেন্সের নিয়ম থেকে রাইট ফর্ম অফ ভার্ব হয়। এরপরে আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুসারে যে ভার্ব হয়, সাবজেক্ট অনুসারে যে ভার্বগুলো বসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কী করে? প্রভাব ফেলে। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। এবং 3 নম্বরে যে বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, রুলস। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস দেখব। তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস মুখস্থ করেছো, কিন্তু তোমাদের কি থাকে না? আয়ত্তে থাকে না, তাই না? এখন আয়ত্তে যে থাকে না, এটা আমাদেরকে কি করতে হবে? বারবার দেখতে হবে, বারবার ঝালাই করতে হবে। কারণ সামনে আর অল্প কয়েকদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা, এবং তোমরা জানো যে প্রায় এখন থেকে 4 মাস অথবা 5 মাসের মধ্যেই তোমাদের কি হবে? এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাও আমরা এই রুলসগুলোকে যদি বারবার পড়ি, আমাদের আয়ত্তে চলে আসবে। এবার চলো দেখি আসলে রাইট ফর্ম ভার্ব করতে হলে যে রুলসগুলো করতে হয়। আমি তোমাদের বইয়ে তো অনেকগুলো রুলস আছে, তাই না? এই বইয়ের অনেকগুলো রুলসের মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ যে রুলস, যেগুলো না পড়লেই নয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো দেখি যে রাইট ফর্ম ভার্বে কোন কোন রুলসগুলো আমাদের ইউজ হয়। দেখো, যে বাক্যে টু এর পরে বেস ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হয়। বেস ফর্ম সেটি হলো প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ বাক্যে যদি দেখো যে তোমাদেরকে যে গ্যাপটা দেওয়া থাকে, এই গ্যাপের পূর্বে যদি টু থাকে, তাহলে টু এর পরে যে ভার্বটি হবে সেটি হবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। দেখো, হি ইজ আনএবল টু, এখানে আমাদের যে গ্যাপ আছে এরপরে ব্র্যাকেটে রিড ইংলিশ, অর্থাৎ এখানে টু থাকার ফলে আমরা কি করব? এই যে ভার্বটি রয়েছে রিড, আমরা রিড বসিয়ে রেখে দেব। অর্থাৎ টু এর পরে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সেটি হবে। আবার ইংলিশ হেল্পস এ ম্যান টু, এখানেও কি আছে? দেখো, টু আছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যে টু এর পরে বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হলে আমাদের এখানে ভার্ব যেটি থাকবে আমরা সেটি বসাবো। এখানে দেখো ভার্ব কি আছে? গেটস আছে, কিন্তু বেস ফর্মটা কি? গেট। বেস ফর্ম হলো গেট, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। সবসময় টু এর পরে ভার্বের কি বসাবা? বেস ফর্ম বসাবা। এবার দেখো 2 নম্বরে যেটি দেখবে, যে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ তোমরা যদি দেখো যে তোমাদের গ্যাপের আগে অন্য কোনো প্রিপোজিশন আছে, যে প্রিপোজিশন আছে যেটা কি না, টু না, যেমন অফ, ইন, অ্যাট, অন, এগুলো থাকতে পারে, ফর, তো এগুলো যদি থাকে তোমরা ভার্বের সাথে কি করে দেবে? আইএনজি যুক্ত করে দেবে। দেখো, এডুকেশন এমস অ্যাট, এখানে অ্যাটটা একটা প্রিপোজিশন,
এবং এটা টু না, টু ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এবার আমরা যে ভার্বটি বসাবো এই ভার্বের সাথে কি করে দেব, আইএনজি যুক্ত করে দেব। তাহলে এখানে কি আছে, ইরাডিকেট, তাই না, ইরাডিকেটিং হয়ে যাবে। অর্থাৎ ভার্বের সাথে কি করবা, আইএনজি যুক্ত করে দেবা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবা, ইরাডিকেটিং, তাই না। অর্থাৎ অ্যাট আছে, টু নাই, এই কারণে ভার্বের সাথে আইএনজি। আবার দেখো ফিমেল এডুকেশন রোল ইন, আচ্ছা এখানে ইন যেহেতু আমরা রুলসে দেখতে পাচ্ছি যে টু ছাড়া যদি অন্য কোনো প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। অর্থাৎ এখানে আমরা যেটি করব সেটি হলো রিমুভিং, ভার্বের সঙ্গে আমরা কি করে দিলাম, আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে আমরা দ্বিতীয় রুলসে যেটি দেখলাম যে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। চলো তারপরেরটি দেখি। বাক্যে উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান এম টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এইটি হলো টু এর বিপরীত, এটি হলো টু এর বিপরীত। অর্থাৎ দেখো প্রথমে তোমরা যেটি দেখতে পাচ্ছ এই রুলসে যে উইথ এ ভিউ টু, এখানে কি আছে, টু আছে। উইথ অ্যান আই টু, কি আছে এখানে, টু আছে। হ্যাঁ, আবার উইথ অ্যান এম টু, এখানেও টু আছে। লুক ফরওয়ার্ড টু, আমরা দেখলাম যে টু এর পরে ভার্বের বেজ ফর্ম হয়, কিন্তু যদি এই শব্দগুলো থাকে, হ্যাঁ, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান এম টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, তাহলে ভার্বের সাথে তোমরা কি করবে, আইএনজি যুক্ত করবে। এছাড়াও তোমরা যদি দেখো যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলো আছে, তাহলেও ভার্বের সাথে কি করে দেবে, আইএনজি যুক্ত করে দেবে। যেমন দেখো বাপ্পি রেইজ মানি উইথ এ ভিউ টু, এখানে কি আছে, উইথ এ ভিউ টু, যদিও বাক্যে কি আছে, গ্যাপের পূর্বে ভার্বের পূর্বে টু রয়েছে, কিন্তু তোমরা যে কাজটি করবে সেটি হলো এখানে কি করে দেবে, হেল্প আছে, হেল্পিং। উইথ এ ভিউ টু থাকার ফলে এখানে কি হয়ে গেল, হেল্পটা হেল্পিং হয়ে গেছে। আবার দেখো যে এই ক্লাস কুড নট হেল্প, কুড নট হেল্প, আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। অর্থাৎ এখানে কি আছে, গিভ আছে, তুমি কি করে দেবে, গিভিং, ভার্বের সাথে আইএনজি করে দেবে, গিভিং হয়ে যাবে। অর্থাৎ এটা টু এর কি বিপরীত রুলস, তাই না। চলো এরপরে আমরা যেটা দেখি যে বাক্যে যদি দেখো অলওয়েজ, অলওয়েজ, জেনারেলি, অফেন, তোমরা অফেন বা অফটেন দুটোই উচ্চারণ করতে পারো, ইউজুয়ালি, রেগুলারলি, অকেশনালি। তারপরে তোমরা যদি দেখো কি আছে, সামটাইমস, রেয়ারলি আছে, ডেইলি আছে, ফ্রিকুয়েন্টলি আছে, এই শব্দগুলো যদি থাকে বাক্যে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এখানে আমরা যে ভার্বটি বসাবো সেটি হবে ইনডিফিনিট টেন্স অনুযায়ী। ইনডিফিনিট টেন্সটা কি, সাবজেক্টের পরে ভার্ব বসবে যদি সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো সিঙ্গুলার নাউন হয়, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করবে। তাহলে এখানে আমরা দেখি মাহি অফেন, দেখো আমরা এখানে যে রুলসটা দেখলাম এই রুলসের মধ্যে কি অফেন আছে না, তাহলে মাহি অফেন, মাহি এখানে মাহিটা কি, মাহিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন এখানে সিঙ্গুলার নাম্বার হয়েছে, তাই না, মাহি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে আমরা কি করব, ভার্বের সাথে একটা এস যুক্ত করে দেব। অর্থাৎ এখানে যে ভিজিট আছে সেটি কি হয়ে যাবে, ভিজিটস হয়ে যাবে, ভিজিটটা কি হয়ে গেল, ভিজিটস হয়ে গেল, যেহেতু মাহি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখো নয়ন অলওয়েজ, নয়ন কি, এখানে নয়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা দেখতে পাচ্ছি বাক্যে কি আছে, অলওয়েজ আছে, অলওয়েজ থাকার ফলে, অলওয়েজ থাকার ফলে এখানে কি হয়ে যাবে, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বটি হবে। অর্থাৎ এখানে আমাদের যে ভার্বটি রয়েছে সেটি কি হবে, কমপ্লিটস, কি হবে, কমপ্লিটস। অর্থাৎ নয়ন অলওয়েজ কমপ্লিটস হিজ হোমওয়ার্ক,
কি দেখলাম আমরা? বাক্যে যদি তোমরা দেখো অলওয়েজ আছে, তারপরে জেনারেলি আছে, অফেন আছে, ইউজুয়ালি আছে, রেগুলারলি আছে, তারপরে আছে তোমার অকেশনালি, সামটাইমস, রেয়ারলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি। এগুলো যদি থাকে তাহলে তোমরা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী বসাবা। হ্যাঁ, ইনডিফিনিট টেন্সের খুব সহজ রুল, সেটি হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধুমাত্র এস অথবা ইএস যুক্ত করতে হবে। চলো আমরা পরেরটা দেখি। পরের রুলসে দেখবা যে তোমরা যদি দেখো বাক্যে নাও, অ্যাট দিস টাইম, নাও আছে, অ্যাট দিস টাইম, দিস ইয়ার, দিস সিজনস, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার এবং কন্টিনিউয়ালি থাকে, তাহলে এই শব্দগুলো যদি দেখো যে একটা বাক্যের মধ্যে আছে, ওখানে তোমাকে যখনই ভার্ব বসাতে হবে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলস বা স্ট্রাকচারটা আছে সেটি হলো সাবজেক্টের পরে কি করতে হবে তোমাকে? এম, ইজ এবং আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাবা এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো এখানে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ড্যাশ ইনক্রিজ ডে বাই ডে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডে বাই ডে আছে, অর্থাৎ এই ডে বাই ডে থাকা মানেই আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে করতে হলে আমাদের দ্য পপুলেশন অফ বাংলাদেশ, আমাদেরকে আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব বসানোর পরে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তাহলে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই ডে আছে, এই কারণে আমরা কি করলাম? একটা অক্সিলারি ভার্ব এবং তার সাথে সাথে আমরা মেন ভার্ব বসালাম। এবার দেখো জসিম ড্যাশ স্লিপ নাও, আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে নাও শব্দটি রয়েছে। আমরা যদি দেখি বাক্যে নাও শব্দটি রয়েছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অর্থাৎ জসিম এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানেও কি করব? আমরা আগে ইজ বসিয়ে দিব, এরপরে স্লিপিং, জসিম ইজ স্লিপিং নাও। ঠিক আছে, চলো আমরা এর পরবর্তীতে দেখি। দেখো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, ইয়েট কিন্তু নেগেটিভে ব্যবহার করা হয়। এগুলো যদি থাকে তাহলে তুমি কি করবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব করতে হলে তোমাকে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, আচ্ছা হ্যাভ বসাবো ফার্স্ট পারসন এবং প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজ বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এবার দেখো হামিম, আচ্ছা হামিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হামিম, হামিম ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট নাও, অর্থাৎ আমরা রুলসে যে দেখলাম যদি জাস্ট নাও থাকে তাহলে কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়, তাই না? তাহলে হামিম আছে, অর্থাৎ হামিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এখানে হামিম কি হবে? হামিম ফিনিশড। এখানে প্রথমে তুমি একটা অক্সিলারি বসাবা এবং এটি হলো আমরা কি বলি? V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটি হলো কি? অক্সিলারি ভার্ব, তাই না? এটি হলো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে আমাকে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তাই না বলো? চলো পরেরটি দেখি। রিসেন্টলি উই, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্টলি, অর্থাৎ আমাদের এখানে কি আছে রুলসে? রিসেন্টলি। তুমি যদি রিসেন্টলি দেখো এবং রিসেন্টলির পরে রিসেন্টলি যদি দেখো বাক্যে তাহলে কি হয়? রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব হয় এবং রিসেন্টলির পরে এখানে কি আছে? সাবজেক্ট আছে উই, অর্থাৎ প্লুরাল। প্লুরাল সাবজেক্ট হওয়ার ফলে আমাকে প্রথমেই কি করে নিতে হবে? একটি এখানে কি করতে হবে? আমাকে প্রথমে একটি অক্সিলারি বসাতে হবে, তাই না? অক্সিলারিটা কি? হ্যাভ। অক্সিলারি ভার্ব হলো হ্যাভ। এরপরে আমাদের যে মূল ভার্ব আছে, মূল ভার্বের কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, ভিজিটেড। রিসেন্টলি উই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, অর্থাৎ সম্প্রতি আমরা কি করেছি? কক্সবাজার বেড়াতে
গিয়েছি, কিন্তু আসলে আমরা যাইনি। এটা হচ্ছে তোমাদের শেখার জন্য, ঠিক আছে। চলো পরেরটি আমরা দেখি। বাক্যে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল তো চিনোই, তাই না? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলোকে কি বলি আমরা? মোডাল বলি, তাই না? তাহলে এই মোডালগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে মোডাল অক্সিলারির পরে যে ভার্বটি হবে সেটি হবে বেজ ফর্ম, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তোমরা প্রেজেন্ট ফর্ম যা থাকবে সেটি বসিয়ে দেবে, একেবারে খুবই সহজ। যে মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ উই শুড ওবে, অর্থাৎ যা আছে সেটি। ইউ মে কাম, অর্থাৎ এখানে মোডাল অক্সিলারির পরে ভার্বের বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, এটার কি হয় না, কোনো পরিবর্তন হয় না। আবার দেখো, চলো পরেরটাই যাই। আচ্ছা, এখানে তোমাদেরকে আরও একটি রুলস বলে ফেলি। যদি দেখো যে মোডাল অক্সিলারি ভার্বের পরে কি আছে? হ্যাভ আছে। মোডাল অক্সিলারি ভার্বের পরে কি আছে? হ্যাভ আছে। কোথাও যদি দেখো যে মোডাল অক্সিলারি ভার্ব আছে এবং মোডাল অক্সিলারি প্লাস হ্যাভ, তাহলে এই ক্ষেত্রে তুমি ভার্বটি কি বসাবে? মোডাল অক্সিলারির পরে যদি হ্যাভ থাকে সেক্ষেত্রে এরপরে যে ভার্বটি হবে প্লাস V3, ভার্বের কয় নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম। মোডাল অক্সিলারির পরে হ্যাভ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। যেমন দেখো যে আই হ্যাভ, সরি, যে আই কুড হ্যাভ। আচ্ছা, এটি হলো মোডাল, তাই না? আর এই মোডাল অক্সিলারি এরপরে কি আছে? এটি হ্যাভ আছে। তাহলে আই কুড হ্যাভ ডাইড, আই কুড হ্যাভ ডাইড। অর্থাৎ দেখো যে আই কুড হ্যাভ ডাইড, এখানে মোডাল অক্সিলারি থাকার ফলে এবং এখানে যেহেতু হ্যাভ আছে, এই হ্যাভ থাকার ফলে মোডাল অক্সিলারির পরে এখানে যেটি বসেছে সেটি হলো V3। কি? এটি ভার্বের 3 নম্বর ফর্ম, ডাই থেকে ডাইড। তোমরা যদি দেখো কখনো মোডাল অক্সিলারির পরে হ্যাভ আছে তাহলে কি করে দেবে? ভার্বের 3 নম্বর ফর্ম বসাবে। চলো দেখি পরে কি আছে। বাকি যদি দেখো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, উড বেটার, নিড, ডেয়ার, এগুলো থাকে তাহলে তোমরা কি করবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। যদি দেখো যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, হ্যাঁ, তারপরে যদি দেখো যে নিড আছে, তারপরে হচ্ছে ডেয়ার আছে, সেক্ষেত্রে ভার্বের বেজ ফর্ম বসাবে। দেখো উই হ্যাড বেটার গো হোম, অর্থাৎ ভার্ব যা আছে তাই হবে। উই উড রাদার স্টার্ভ মানে কি? স্টার্ভ মানে উপোস থাকা বা না খেয়ে থাকা। তাহলে সি উড রাদার স্টার্ভ, অর্থাৎ উড রাদার যেহেতু আছে ভার্বের বেজ ফর্ম, হ্যাড বেটার যেহেতু আছে সেক্ষেত্রে ভার্বের কি বসাবে? বেজ ফর্ম বসাবে। চলো আমরা দেখি পরে যে বাক্যের শুরুতে উড দ্যাট যদি থাকে, বাক্যের শুরুতে খেয়াল রাখো, বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে এবং উড দ্যাটের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে কুড বসে, তারপরে ভার্বের বেজ ফর্ম বসে। বাক্যের শুরুতে কি থাকবে মনে রাখবে, খুব খেয়াল করে মনে রাখবে। বাক্যের শুরুতে থাকবে উড দ্যাট এবং এরপরে থাকবে সাবজেক্ট। সাবজেক্টের পরে তুমি যখন ভার্বটিকে বসাবে, বসানোর পূর্বে একটি কুড বসাতে হবে। আর কুড যেহেতু মোডালের পরে সবসময় ভার্ব কি হয়? বেজ ফর্ম হয়। তাহলে দেখো উড দ্যাট আই ড্যাশ প্লে ক্রিকেট, এখানে কি বসাতে হবে তোমাকে? প্রথমে তুমি যেটি বসাবে সেটি হলো একটি কুড এবং এর সঙ্গে সঙ্গে ভার্বের যে বেজ ফর্মটি রয়েছে তুমি সেটি বসিয়ে দেবে। উড দ্যাট আই কুড প্লে ক্রিকেট। আবার দেখো উড দ্যাট শি পাস, তাহলে এখানে তুমি কি করবে? প্রথমেই কুড বসিয়ে দিবে, কুডের পরে পাস, অর্থাৎ ভার্বের বেজ ফর্ম যেটি আছে সেটি বসিয়ে দিবে। উড দ্যাট যদি থাকে কখনো এরপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্বের বেজ ফর্ম বসাবে, কিন্তু তার পূর্বে একটি কুড বসাতে হবে। চলো দেখি আমরা। ইট ইজ হাই টাইম, খুবই গুরুত্বপূর্ণ রুলস তোমাদের জন্য, একটি খুবই গুরুত্বপূর্ণ রুলস। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম।
ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। খুব ভালোভাবে মনে রাখবে, হ্যাঁ। এইটি তোমাদের কমন আসে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম রাইট ফর্ম অফ ভার্বে আসে, তোমাদের হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সে আছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এটি যদি থাকে এবং এরপরে সাবজেক্ট থাকে তাহলে কি করবে তোমরা ভার্বের পাস্ট ফর্ম করবে। যেমন দেখো ইট ইজ হাই টাইম, এরপরেই কি আছে সাবজেক্ট আছে উই, উইটা কি সাবজেক্ট, সাবজেক্ট থাকার ফলে কি হয়ে যাবে এখানে ভার্বের পাস্ট ফর্ম স্টপড, ভার্বের কি হবে পাস্ট ফর্ম। আবার দেখো ইট ইজ হাই টাইম উই, এটি কি আবারও সাবজেক্ট, তাহলে ওয়েপ্ট আউট। ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকলে ভার্বের কি করে দেবে তোমরা পাস্ট ফর্ম করে দেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ভার্ব রাইট ফর্ম ভার্বগুলো পড়ি, হ্যাঁ, তোমাদের জন্য আজকে রাইট ফর্ম ভার্বের এই রুলসগুলো ছিল। তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে, সামনে ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। এবং তোমরা জেনে গেছো যে আমাদের 2026 সালের ফাইনাল প্রিপারেশন ব্যাচ শুরু হবে আগামী 20 তারিখ থেকে বিদ্যাঙ্গনে। তো তোমরা এই বিদ্যাঙ্গনে এখন চলছে 25% ডিসকাউন্টে এনরোলমেন্ট, তোমরা দ্রুত এনরোলমেন্ট করে নাও এবং তোমাদের যে 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, ফাইনাল প্রিপারেশন, এটি আমাদের সাথে করো। তোমাদের হচ্ছে যে রেজাল্ট যেন কি হয় সর্বোচ্চ ভালো হয়, আমাদের সেই প্রত্যাশা থাকবে এবং আমাদের সেই প্রচেষ্টা থাকবে। তাহলে সকলেই অনেক ভালো থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম।